আজকের প্রসঙ্গ রাজনীতি অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি জামিল আহমেদ। আমরা আজকে ময়মনসিংহ জেলার রাজনীতি নিয়ে কথা বলবার জন্য তিনজনকে আমন্ত্রণ জানিয়েছি। প্রথমে আছেন ইকরামুল হক টিটু, মেয়র ময়মনসিংহ পৌরসভা। তারপরে আছেন অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু, যুগ্ম সাধারণ সম্পাদক জেলা জাসদ, জাতীয় সমাজতান্ত্রিক দল, এবং তারপরে প্রকৌশলী নুরুল আমিন কালাম, সাধারণ সম্পাদক জেলা নাগরিক আন্দোলন। আপনাদের তিনজনকে আমরা আজকে অনুষ্ঠানে স্বাগত জানাই ময়মনসিংহের বিভিন্ন বিষয়ে রাজনীতি নিয়ে কথা বলবার জন্য। সাথে দর্শক আপনারা যারা দেখছেন, আপনারাও চাইলে প্রশ্ন মন্তব্য আমাদের কাছে তুলে ধরতে পারেন। আপনাদের প্রশ্নগুলোকে বা মন্তব্য আমরা আলোচনা নিয়ে আসার চেষ্টা করব। আমরা এই অনুষ্ঠানে মূলত একটা জেলার চিত্র নিয়ে তৃণমূল মানুষের ভাবনা, রাজনীতিবিদরা কেমন করছেন, সাধারণ জনগণ বা ভোটার সেই রাজনীতি বা কর্মকাণ্ড সম্পর্কে কিভাবে মূল্যায়ন করছে, সবকিছু শুনতে চাই। মাঝে দর্শকরা আলোচনায় যোগ দেন। আমি প্রথমে নুরুল আমিন কালাম আপনাকে দিয়ে শুরু করতে চাই। নাগরিক আন্দোলন আপনারা একটা গড়ে তুলেছেন জেলাতে। সামগ্রিকভাবে নাগরিকদের অধিকার রক্ষার প্রশ্নে রাজনীতিবিদরা কতটা উদ্যোগী ময়মনসিংহে? আসলে 1989 সনের 16 নভেম্বর ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের আত্মপ্রকাশ হয়। এটা মূলত হলো রাজনীতিবিদরাই কিন্তু এটার প্রতিষ্ঠাতা। তখন জাসদের সভাপতি ছিলেন ফয়জুর রহমান ফকির, উনি কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ছিল প্রদীপ চক্রবর্তী, বাকশালের সাধারণ সম্পাদক ছিল মজিউর রহমান খান মিল্কি, এবং নেপের সাধারণ সম্পাদক ছিলেন অধ্যাপক আতিকুর রহমান। এই পাঁচজনের চিন্তা থেকে এই নাগরিক ফোরামটা গড়ে তুলছে। বিশেষ করে ময়মনসিংহের যে বঞ্চিত মানুষ, যারা অনুন্নত উন্নয়নের যে অভাবগুলি আছে সেটা তারা ফিল করছে। বিশেষ করে পৌর এলাকায়, আমরা তো তখন পৌর এলাকায় বাস করতাম, পৌর এলাকা সহ ময়মনসিংহ তথা বৃহত্তর ময়মনসিংহের 48টা দাবিটা নিয়ে আমরা এই নাগরিক আন্দোলন আত্মপ্রকাশ করে। 48টি দাবির মধ্যে বর্তমানে কি অবস্থা, কতগুলো বাস্তবায়িত হয়েছে? ধরেন 48টা দাবির মধ্যে যেটা হলো পৌরসভার যে সমস্যাগুলি ছিল, বিশেষ করে জলাবদ্ধতা, ড্রেনেজ সিস্টেম, তারপরে আপনার সোয়ারেজ লাইন, পানি সরবরাহ, এবং অপরিকল্পিত একটি শহর ছিল ময়মনসিংহ শহর। কিন্তু খুবই একটা নোংরা শহর হিসাবে সবাই, যারা বাইরে থেকে আসতো তারা এটা নোংরা শহর হিসাবে বলতো। এই বিষয়গুলিকে নিয়েই আমরা আন্দোলন গড়ে তুলি, চাপ প্রয়োগ করি পৌর কর্তৃপক্ষের কাছে, জেলা প্রশাসকের কাছে, এবং যথাযথ কর্তৃপক্ষের কাছে। এই আন্দোলনের ফসল হিসাবে এখন কিন্তু ময়মনসিংহের যে জলাবদ্ধতা, এটা বহুলাংশেই আপনার এটা লাঘব হয়েছে। হয় না যে তা না, যেমন আগে বৃষ্টি হইলে, ভারী বৃষ্টি হইলে এটা আপনার জলাবদ্ধতা থাকতো। আচ্ছা, আমরা একটু এই প্রসঙ্গে অন্যদের মন্তব্যগুলো শুনে আবারও আপনার কাছে শুনবো বিস্তারিত, যে এই নাগরিক অধিকারের প্রশ্নে বা রাজনীতিবিদদের কর্মকাণ্ড কিরকম করছেন, সব বিষয়গুলো নিয়ে যেটা উনি বললেন নাগরিক আন্দোলনের কথা। আপনি জেলা জাসদের প্রতিনিধিত্ব করছেন যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে। ময়মনসিংহ জেলার রাজনীতি বা রাজনৈতিক কর্মকাণ্ড কোন অবস্থাতে? উপজেলা নির্বাচন হয়ে যাওয়ার পরে এখন কি অবস্থা? একটি বিষয় এখানে, আমরা ময়মনসিংহে যারা রাজনীতি করি দীর্ঘদিন যাবৎ, তার গর্বের সাথে কথাটা আমরা বলি যে অন্যান্য জেলার তুলনায় ময়মনসিংহে রাজনৈতিক সংঘাত সংঘর্ষটা তুলনামূলকভাবে কম। যদি আমাদের একটি বড় কলঙ্ক এখানে আছে যে জঙ্গি সেই কুখ্যাত বাংলা ভাইকে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করা হয়েছিল, তিনি এখানে আশ্রয় নিয়েছিলেন। 2002 সনে ময়মনসিংহের 4টি সিনেমা হলে একসঙ্গে বোমা হামলা হলো, এখানে প্রায় 16 জনের প্রাণহানি হলো, অসংখ্য মানুষ পঙ্গু হলো, এখনো যারা পঙ্গুত্ব নিয়ে বরণ করছে। জামাত শিবিরের একটি ক্যাম্পে, ওদের যেটিকে বলে মেস, ছাত্র মেস, এখানে গভীর রাত্রে বোমা বিস্ফোরণ হলো, বিল্ডিং এর ছাদ উড়ে গেল আকুয়া ফিরোজ লাইব্রেরি এলাকাতে। ভোর হওয়ার আগেই লাশগুলো নিয়ে চলে গেল ওরা। এই জাতীয় কিছু কলঙ্ক ছাড়া ওভারঅল রাজনৈতিক দল ভার্সাস রাজনৈতিক দল, এই জাতীয় সংঘাত সংঘর্ষটা অন্যান্য জেলার তুলনায় অনেক কম। তবে এখানে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর মধ্যে যারাই আছে, নেতা পর্যায়ে একটা ব্যক্তিগত যে সম্পর্ক, এটি চমৎকার, ব্যক্তিগত বিশুদ্ধাটি কমই আছে। আর যে প্রসঙ্গটি আপনি তুলেছেন সরাসরি যে রাজনৈতিক, অর্থাৎ আমাদের উপজেলা নির্বাচনের পরের যে অবস্থাটা, উপজেলা নির্বাচনের পরে রাজনৈতিক অবস্থাটি একেবারেই শান্ত। এখানে এটির নির্বাচনের যে উত্তাপ
যেটি ছিল নির্বাচন চলাকালীন বা নির্বাচনের নমিনেশনটাকে ঘিরে, এরপরে কিন্তু এখন দৃশ্যমান তেমন বড় ধরনের কোনো সংঘাত সংঘর্ষ বা বিশুদ্ধার এগুলো নেই। বলা যায় যে অনেকটা শান্তি, রাজনৈতিকভাবে শান্তির জন্য আমরা এই বিষয়গুলো আরো শুনবো। আমি একটু আপনাদের জনপ্রতিনিধি ময়মনসিংহ পৌরসভার মেয়র, আপনি মিউনিসিপ্যাল অ্যাসোসিয়েশন ম্যাবের সাথে জড়িত আছেন, সামগ্রিকভাবে একজন জনপ্রতিনিধি হিসেবে বা নগরের দায়িত্ব আপনি কতটুকু পালন করতে পারছেন রাজনীতি বাইরে এসে, যদি আমি ধরি আপনাকে কাজের ক্ষেত্র হিসেবে? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা জনপ্রতিনিধি যারা হই, জনগণের কাছে কিছু কমিটমেন্ট থাকে যে আমরা কি কাজগুলো করব। তো তেমনি ভাবে আমিও জনপ্রতিনিধি হিসাবে আমারও দায়বদ্ধতা আছে জনগণের কাছে। আমি জনগণকে এইটুক প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমি যদি নির্বাচিত হতে পারি আমাদের যে প্রিয় শহরটি আছে এটি সুন্দরভাবে গড়ে তুলব, বিশেষ করে আমাদের যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো সমাধান করার জন্য। ইতিমধ্যে আমাদের সুযোগ্য জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক মহোদয় বলেছেন আমাদের যে সমস্যাগুলো ছিল, এই সমস্যাগুলো একসময় ময়মনসিংহের মানুষকে নানাভাবে পীড়া দিত, নানাভাবে যন্ত্রণা দিত বলেই যারা রাজনীতি করেন তারা জনগণের জন্য করেন। এবং তিনি বলেছেন প্রত্যেকটি রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এক হয়ে প্রত্যেকটি ক্ষেত্রে যেন প্রেসার গ্রুপ হিসেবে কাজ করতে পারে, তারা সেভাবে ঐক্যবদ্ধ হয়েছে। আপনি 3 বছর দায়িত্ব পালন করেছেন, এখন বর্তমানে কি অবস্থা নাগরিক সুবিধার ক্ষেত্রে বা নগরের চিত্রটা কেমন? একটি সময় ছিল আমি যখন দায়িত্ব নিয়েছিলাম তখন ময়মনসিংহ শহরে 10 মিনিটের বৃষ্টি হলে এমনও দেখেছি আমরা 2 দিন 3 দিন মানুষ পানির নিচে থাকতো, সুপেয় পানির ব্যবস্থা ছিল না, কোনো বিনোদনের ব্যবস্থা ছিল না। একটি শহর যে সুন্দর শহর, সেই শহরটিকে আমরা পরিচয় দিতে পারতাম না। ইতিমধ্যে আমরা বৃহৎ পরিকল্পনা নিয়ে আমাদের শহরের জলাবদ্ধতা অনেকাংশে দূর করেছি। আমরা বিনোদনের ব্যবস্থার জন্য আমরা বিপিন পার্ক এবং জয়নুল আবেদিন পার্ক আমরা করেছি। আমরা শহরের বিভিন্ন ইতিহাস ঐতিহ্য ধরে রাখার জন্য আমরা মোড়ে সৌন্দর্য বর্ধন সহ আমাদের এই কাজগুলো করেছি। আমরা একটা আধুনিক অডিটোরিয়াম প্রায় সমাপ্তির পথে, পাশাপাশি আমরা ফুটপাথ সহ আরসিসি ড্রেন আমরা করেছি, এই কাজগুলো করেছি। তো আমি এক্ষেত্রে আমি আমাদের জনগণের কাছে আমি কৃতজ্ঞ, ধন্যবাদ জানাই। পাশাপাশি আমাদের মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী মহোদয়, আমাদের বিগত সময়ের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় সর্বতভাবে সহযোগিতা করেছেন। আমি মনে করি তাদের বদান্যতায় আমরা সবাই মিলে আমরা এই কাজটুকু করতে পেরেছি। তো আমি বলবো এই কথা যে এখনো অনেক সমস্যাগুলো রয়েছে, তবে আমি একটু বিশ্বাস করি যে সমস্যাগুলো 30 বছরেও স্বাধীনতার পরবর্তী সময় সমাধান করা যায়নি। তো এটির জন্য কিছুটা সময় লাগবে, এটি বাস্তবতা। তবে আমি বিশ্বাস করি যে আমাদের এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে, আমাদের বর্তমান গণতান্ত্রিক সরকার যেভাবে মানুষকে উন্নত সেবা দেওয়ার মানসিকতা নিয়ে কাজ করছে, এই ধারা অব্যাহত থাকলে অবশ্যই আমরা এই শহরটি সুন্দর। আপনি মনে করছেন যে সামনে এই কাজগুলো হতে পারে? আমি তো আবারও নাগরিক আন্দোলন নিয়ে একটু কথা তুলতে চাই। সেটা হচ্ছে আমরা বাংলাদেশের প্রকৃত চিত্রটা যখন দেখি, বিশেষ করে সিভিল সোসাইটি বা নাগরিক সমাজের সংগঠনগুলো যখন কথা বলে, বিশেষ করে দেখা যায় যে রাজনীতিবিদরা সেগুলোকে সবসময় ভালোভাবে নেন না, তারা সেগুলোকে ঠিকমতো ওয়েলকাম করেন না অনেক ক্ষেত্রে। ময়মনসিংহের ক্ষেত্রে আপনি যেটা বলছেন যে বেশ এফেক্টিভ ভাবে আপনারা কাজ করছেন, এই সফলতার পেছনের কারণটা কি? বিষয় হলো কি যে ময়মনসিংহ কিন্তু একটা শান্তিপ্রিয় জায়গা এবং এটার ঐতিহ্যটা জানেন যে সাংস্কৃতিক মনা এলাকা, বিশাল আবার সংগ্রামী এলাকাও। যেমন 1969 সালে মিন্টু মারা গেছে গণ আন্দোলনে, 90 সনে এরশাদ বিরোধী আন্দোলনে ফিরোজ জাহাঙ্গীর মারা গেছে, তারা শহীদ হয়েছে। তবে নাগরিক সমাজ আর রাজনৈতিক নেতৃবৃন্দ বা রাজনৈতিক দলের মধ্যে যদি একটা যোগসূত্র না থাকে, সেখানে কিন্তু একটা অনুন্নত এলাকা, সেটাকে অগ্রসমান করা খুব কঠিন। একে অপরের প্রতিদ্বন্দ্বী ভাবার চাইতে আমরা চেষ্টা করি সমস্ত ক্ষেত্রেই যে আমরা এক হই তা না, কিন্তু তবে আমরা একটা সৌহার্দ্য ভাব বজায় রাখার জন্য চাইছেন। আচ্ছা, বিরতিতে যাব। খুব সংক্ষেপে জন্য ভাই আপনি একটু বলবেন যে এই যে উপজেলা নির্বাচন হলো, এটার ভোটের রাজনীতিটা কেমন ছিল, ফলাফলটা? আমি একটু বিরতিতে থেকে ফিরে এসে ডিটেইল শুনবো। এটি আসলে কোন দলের দিকে কতটা নমিনেশন? জনগণ নির্বিঘ্নে ভোট দিয়েছে ময়মনসিংহ সদর উপজেলা নির্বাচনে। স্ট্যাটিস্টিক্সটা কি ছিল? স্ট্যাটিস্টিক্সটা আসলে আমরা রাজনৈতিক দলগতভাবে সেই রকম কোন স্ট্যাটিস্টিক্স আমাদের দলের পক্ষ থেকে আমরা করিনি, তবে জনগণ ভোট দিয়েছে। একটি বিষয়ে সঙ্গত কারণে দেখা যায় যে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মূলত 3 জন প্রতিদ্বন্দ্বী, যদি একজন অফিসিয়াল ছিলেন, আমাদের সদরের কথাটি আমি প্রথমে বলি, এখানে 3 জন প্রার্থী ছিলেন আওয়ামী লীগের অফিসিয়াল। এটি একটি সঙ্গত কারণে তাদের ভোটটা ভাগ হয়ে গেছে।
অন্যান্য উপজেলাগুলোতেও ঠিক আচ্ছা। একক প্রার্থী সেরকম আসতে পারেনি, প্রত্যেকটি জায়গাতেই একাধিক আমরা- প্রার্থী ছিল। এটা ছিল আওয়ামী লীগের দিক থেকে একটি নেগেটিভ দিক। আবার প্রধান যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী দল বিএনপি, বিশেষ করে ময়মনসিংহ সদরে তারা ইউনাইটেড ছিলেন সঙ্গত জি, কারণে। আমরা এই চিত্রগুলো জানি। আমি মূলত আপনাদের ওই ভোটের সংখ্যাটি জানতে চেয়েছিলাম। আমরা বিস্তারিত পরে শুনবো, আবার এসে একটা বিরতি নিতে হচ্ছে। দর্শক, আমরা একটা ছোট বিরতি নিয়ে ফিরে আসছি আপনাদের কাছে, আশা করি আমাদের সাথেই থাকবেন। আবার ফিরে এলাম আমরা আজকের অনুষ্ঠানে। ময়মনসিংহ জেলার রাজনীতি নিয়ে আমরা কথা বলছি আজকে। আমাদের সাথে আলোচনায় তিনজন যোগ দিচ্ছেন। মিস্টার নুরুল আমিন কালাম, আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই। আপনি যেটা বলেছিলেন যে নাগরিক আন্দোলন যেই উদ্দেশ্যে শুরু হয়েছিল, যে নাগরিকদের অধিকার রক্ষা প্রশ্নে সবাই মিলে এক ধরনের 48 দফা দাবি দেওয়া নিয়ে আপনার কথা বলেছিলেন। পরবর্তীকালে বিভিন্ন সময়ে যেই রাজনীতিবিদরা ক্ষমতা এসেছেন বা জনপ্রতিনিধিরা, আপনারা কিভাবে সেগুলোকে চেক করা যায়, কতটুকু তারা করছেন, বা আপনাদের রেগুলার রাজনীতিবিদদের সাথে কমিউনিকেশনটা কি করে হয় সেখানে? আমরা তো সাধারণত আপনার আমাদের যে ধরেন মেয়র সাহেব আছে, এখানে মেয়র সাহেবের মানে পৌর এলাকার যে সমস্যাগুলি আছে, এটা আমরা ওনার কাছে যাই, লিখিত দেই, এবং সেটা আমরা রিকোয়েস্ট করি ওনাকে। শুধু মানে রিকোয়েস্ট করার পরেও যদি না হয়, তাহলে অবস্থান নিতে হয় তার কার্যালয়ের সামনে, অথবা কি ঘেরাও করতে কর্মসূচি হয়। করেন? সেটা কর্মসূচিগুলো কি? অবস্থান করি, ঘেরাও করি, প্রতিবাদ স্মারক হিসেবে? দেই, প্রতিবাদ হিসেবে দেই। ময়মনসিংহে তো নাগরিক আন্দোলন আপনার এক সময় বিভাগের জন্য এখনো আমরা করছি, হরতালও করছি, অবরোধও করছি, তারপরে ট্রেন অবরোধ করছি, রাজপথ অবরোধ করছি, এবং এখন ওই যে 12 তারিখে আপনার জেলা প্রশাসক কার্যালয় বিভাগের জন্য আমরা অবস্থান নিব। না, নাগরিক আন্দোলনগুলো যখনই যেখানে হয় বাংলাদেশে, সেটাকে একটা রাজনৈতিক কালার দেওয়ার চেষ্টা করে। আপনারা কি সেই ধরনের কোনো অবস্থার আমাদের শিকার হয়েছেন? রাজনৈতিক কালারটা দিতে পারে না। যেরকম ধরেন শুধুমাত্র আমাদের সংগঠনে আমরা একটু দেখে শুনে নেই, ধরেন 89 সনে এটার আত্মপ্রকাশ, আচ্ছা। আর আজকে হলো 2014, এর ভিতরে আমাদের সদস্য সংখ্যা মাত্র 780 জন। মানে আমরা একটু দেখে শুনে ভেবেচিন্তে বুঝা সদস্য ভেবে নেন। তারপরে আমরা সদস্য করি। শুধুমাত্র জামাত ইসলাম বাদে, আর যুদ্ধাপরাধী যারা আছে তাদেরকে বাদে, সাম্প্রদায়িক শক্তি বাদে, আর আমাদের সংগঠন বিএনপি আমাদের সংগঠনের মানে মেম্বার, এটা মেম্বার মানে বিএনপি বা আওয়ামী লীগ এটা না, এটা সমাজে গ্রহণযোগ্য ব্যক্তি গ্রহণযোগ্য হতে হবে। ওই আর কি। তাই আমরা কিছু সফলতা তো আমাদের আছে। ধরুন আমরা ইঞ্জিনিয়ারিং কলেজ করতে পারছি, ময়মনসিংহে বাইপাস ছিল না, বাইপাসটা করতে পারছি। ময়মনসিংহ পৌরসভার যে সমস্যাগুলি ছিল দীর্ঘদিন, তাদের সাথে হ্যামারিং করতে করতে এখন পৌরসভা, এগুলো আপনারা একটা নাগরিকদের উনি পক্ষ বললেন থেকে ভালো এগুলো আপনারা হয়েছে, তুলে ধরছেন তবে বারবার। মানে পর্যায়ক্রমে আগাচ্ছে। একেবারে বলবো যে শতভাগ হয়েছে তা না, আচ্ছা, আগাচ্ছে আর কি। মানে আগে যেরকম একটা নোংরা শহর ছিল, সেটা এখন আর আপনি যদি যান, উন্নত হচ্ছে। এটা নোংরা শহর। আমি একটু নজরুল ইসলাম চুন্নু আপনার কাছে আসতে চাই, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বা জেলার চিত্রটা যদি আমরা দেখতে চাই, যে শিক্ষা ক্ষেত্রে বা স্বাস্থ্য ক্ষেত্রে কতটুকু অগ্রগতি হয়েছে, আপনি যদি গত 10 বছর তুলনায় এখনকার চিত্রটা দেখেন? স্বাস্থ্য ক্ষেত্রের কথাটি বলছেন, এটি আসলে ময়মনসিংহ শহরকে অনেকে খুব মজা করে বলে যে এটি এখন একটা ক্লিনিকের শহরে পরিণত হয়েছে। স্বাস্থ্য খাতটা নিয়ে খুব বেশি রমরমা ব্যবসা, সবাই জড়িত আছেন। মানে সরকারি সেবার পাশাপাশি প্রাইভেট সেক্টর, প্রাইভেট সেক্টর প্রচন্ড, আপনি প্রচন্ড ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, এটি একেবারে মানে ব্যাপক পর্যায়ে ছড়িয়ে গেছে। এগুলো কি সরকারি হাসপাতালে যারা কর্মরত তারাই করছেন? তারাই তো এগুলোর সাথে আছেন, তারা বাইরেও আছেন, মূলত তারা অনেকেই এগুলোর সাথে জড়িত আছেন। আর স্বাস্থ্য ক্ষেত্রে একটি অগ্রগতি হলো যে সাম্প্রতিক সময় সরকারি ময়মনসিংহে হাসপাতালে তারা তাদের দায়িত্ব কি পালন করছেন? আমরা তো প্রায় অভিযোগ পাচ্ছি যে ডিউটি স্টেশনে থাকছেন না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু খুব অ্যাক্টিভলি বলেছেন যে সরকারি হাসপাতালে ডাক্তারদের থাকার ব্যাপারে। আপনাদের দায়িত্ব ওখানে কি না, অবস্থা? এখানে ময়মনসিংহে ডাক্তার সাহেবরা তাদের সরকারি হাসপাতালে দায়িত্ব পালন করেন না, এই অভিযোগটি আমাদের দিক থেকে খুব তীব্র আকারে নেই। তবে যেহেতু তারা প্রাইভেট ব্যবসার সাথে জড়িত, ক্লিনিক বা প্রাইভেট চেম্বার, অনেক ক্ষেত্রেই তো সরকারি সেবা থেকে রোগীদেরকে বঞ্চিত তারা করেই থাকেন। আর আমাদের স্বাস্থ্য ক্ষেত্রে অগ্রগতি হলো যে আমাদের 500 বেডের দীর্ঘ পুরানো যে ময়মনসিংহ হসপিটাল, মেডিকেল কলেজ হাসপাতাল, এটি অতি সম্প্রতি আরেকটি 500 বেডের হাসপাতাল উন্নীত হলে এখন 1000 বেডের হাসপাতাল হয়েছে, কিন্তু অপর্যাপ্ত। আর একটি বিষয় আপনাকে আমরা স্বাস্থ্য ক্ষেত্রের কথাটি মনে করে দিতে চাই, সেটি হলো এই বিগত আওয়ামী লীগ সরকারের আমলে, অর্থাৎ এটার আগের সরকারের আগের যে 96-2001 মেয়াদে, 2001-এর শেষ দিকে তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী ছিলেন শেখ সেলিম। তিনি ময়মনসিংহে এসে হাসপাতাল, যে আমাদের পুরো যে বাস স্ট্যান্ড, এটার পাশেই
বেশ অনেকটা জায়গা নিয়ে হাসপাতাল ইউনিট 2 আচ্ছা এটি একটি জায়গা তিনি নাম ফলক স্থাপন করলেন, উদ্বোধন করে গেলেন, কিন্তু সরকার পরিবর্তনের পরে ওই জায়গাটিতে আর কোনো কিছু হয়নি। আচ্ছা আমরা একটা দাবি করতে পারি রাজনৈতিকভাবে বা সামাজিকভাবে, সেটি হলো যে এই জায়গাটিতে একটা স্পেশালাইজড হসপিটাল হতে পারে, আচ্ছা যেমন বক্ষব্যাধি ক্লিনিক, এই জাতীয় বিষয়গুলো, কিডনি বা এটা কি অন্যান্য। আপনারা জনপ্রতিনিধি বা রাজনীতিবিদদের কাছে দাবি তুলেছেন? আমরা হ্যাঁ এই দাবিটা নতুন করে তোলার বিষয় না, দাবিটি আছে। আচ্ছা এটি ময়মনসিংহের হাসপাতালটি মূলত বৃহত্তর ময়মনসিংহ এবং এর আশেপাশে জামালপুর, নেত্রকোনা, টাঙ্গাইল বা অন্যান্য জেলা যেটা দাবিটি সুনামগঞ্জ আছে একটি যখন অংশ। বলছেন গত 5 বছর আওয়ামী লীগ সরকারের আমলে সেই ক্ষেত্রে কিছু করা হয়েছে? না, আওয়ামী লীগ সরকারের আমলে গত 5 বছর কিছুই করা হয়নি। তবে আমি যেটি একটু শুনতে পেলাম, যেটি নাকি সম্প্রতি জেলা প্রশাসনের পক্ষ থেকে আচ্ছা। বা গভর্নমেন্টের পক্ষ থেকে ধরেই নেওয়া হয়েছে Initiative। যে এখানে কিছু হবে না, অন্য কাজ এটিকে দিয়ে দেওয়ার একটা পরিকল্পনা। আমি একটু হচ্ছে। এই প্রসঙ্গে ধরা যাক, আমরা যখন জনপ্রতিনিধিদেরকে জনগণের মুখোমুখি হতে দেখি, অনেকে এটাকে একভাবে রিয়্যাক্ট করেন, কেউ এটাকে ভালোভাবে নিচ্ছেন, কেউ মনে করছেন যে অধিকতর এটা আপনার উপরে সুপারভিশন করা হচ্ছে কিনা। এই যে নাগরিক সমাজের আন্দোলন খুব অ্যাক্টিভ ময়মনসিংহে, আপনি এটাকে কিভাবে দেখেন জনপ্রতিনিধি? অবশ্যই এটা পজিটিভলি দেখি, কারণ আমরা কার জন্য? জনগণের জন্য। ওনারাও জনগণের জন্য কাজ করছেন। তো আমার শ্রদ্ধেয় ভাই যে কথাটি বলছিলেন কিছুক্ষণ আগে, যে ওনারা প্রথমে আমাদের সমস্যাগুলো চিহ্নিত করেন। বিগত সময় আমরা যেটা দেখেছি যে পৌরসভার কাছে ওনারা হয়তো দিতেন, এটি বাস্তবায়ন না হওয়ার কারণে ঘেরাও আন্দোলন, মিটিং, মিছিল করতে হয়েছে, শান্তিপূর্ণ আন্দোলন যেটাকে বলা হয়। তবে আমি বলবো যে আমি আমাদের পরিষদ নির্বাচিত হওয়ার পর যে সমস্যাগুলো নিয়ে আমরা প্রথমবার একবার বসেছিলাম, এরপরে ওনাদের সঙ্গে এই বিষয়টি নিয়ে আমার মনে হয় কোনো আর সমস্যায় পড়তে হয়নি। আচ্ছা। কারণ আমরা অনুধাবন করি জনগণের সমস্যা, এবং এই সমস্যাগুলোই ওনারা আমাদের কাছে তুলে ধরেছিলেন, যার কারণে আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যগুলো মিলে যাওয়ায় আমরা চেষ্টা করছি আমরা এই কাজগুলো করার জন্য। আর আমি এটি বিশ্বাস করি যে আমাদের সকলের যদি দৃষ্টি থাকে কাজের দিকে, আমাদের প্রত্যাশার দিকে, তাহলে অবশ্যই সেটি আদায় করা অত্যন্ত সহজ। সেই দৃষ্টিভঙ্গি থেকে আমি বলবো যে ওনারা যে কাজগুলো করছেন অবশ্যই সাধুবাদ জানাই। তবে আমি আশাবাদ রাখবো যে আমাদের প্রত্যেকটি ক্ষেত্রে, প্রত্যেকটি ভাবে আমাদের নাগরিক আন্দোলন যেন শুধু পৌরসভা নয়, অন্যান্য যে বিভাগগুলো আছে সেখানে যেন কাজ আচ্ছা, আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই। আমরা এই অনুষ্ঠানের আগে আলাপ করেছি অনেকের সাথে, জনপ্রতিনিধি, সংসদ সদস্য যারা এসেছেন, বিশেষ করে স্থানীয় সরকারের যারা জনপ্রতিনিধি থাকেন আপনাদের মতো, তাদের সাথে সংসদ সদস্যের একটা কাজের কোঅর্ডিনেশন বা কোথাও কোথাও দ্বন্দ্ব আমরা দেখতে পাই। ময়মনসিংহের অবস্থাটা কেমন? না, আসলে ময়মনসিংহে সেক্ষেত্রে আমি বলবো যে এই ক্ষেত্রে আমাদের এই সমস্যাটা কখনো হয়নি, কারণ আমি বিগত 3 বছর থেকে দায়িত্ব পালন করে আসছি নির্বাচিত হওয়ার পর থেকে। তো আমাদের এই ধরনের সম্মুখীন হতে হয়নি, কারণ আমাদের প্রত্যেকটি নির্বাচিত যারা প্রতিনিধি ছিলেন প্রত্যেক ক্ষেত্রে, স্ব ক্ষেত্রে যার যার অবস্থান থেকে সহযোগিতা করেছে। যাক, ভালো কথা। এটা আমরা উদাহরণটা অন্য জায়গার জন্য দেখতে চাই। নজরুল ইসলাম চুন্নু, আপনি যখন স্বাস্থ্য ক্ষেত্রে কথা বলছিলেন, শিক্ষা ক্ষেত্রের চিত্রটা কি একটু বলা যাবে? শিক্ষা ক্ষেত্রের চিত্রটা হলো যে ময়মনসিংহকে শিক্ষা নগরী বলা হয়। তো এখানে বেশ কিছুদিন আগে ইঞ্জিনিয়ারিং কলেজ একটি হয়েছে, 30 সালে জাতীয় কবি নজরুল বিশ্ববিদ্যালয় হয়েছে। কিন্তু দুঃখজনক হলো ময়মনসিংহ শহরে আনন্দমোহন কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করা হবে এমন একটি ঘোষণা দিয়ে প্রায় 7-8 বছর আগে ইন্টারমিডিয়েট পড়া বন্ধ করে দিল। ফলে ময়মনসিংহ শহরে ইন্টারমিডিয়েট পড়ার মতো ছেলেদের কোনো সরকারি প্রতিষ্ঠান থাকলো না। আমরা অনেক দাবি করলাম একটি সরকারি ইন্টারমিডিয়েট কলেজ করা হোক। কোথায় যায় তাহলে এটা পড়ার জন্য? এখন আবার আনন্দমোহন কলেজে আবার ইন্টারমিডিয়েট করা হলো। এই ক্ষেত্রে আমাদের একটি দাবি এখানে শিক্ষা ক্ষেত্রে, যে ময়মনসিংহ সদরে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন আগে আছে, কিন্তু একটি সরকারি বিশ্ববিদ্যালয় আমরা ময়মনসিংহ সদরে চাই। আনন্দমোহন কলেজের দাবিটিও উঠে, সেখানে থাকুক কলেজ পর্যায়ে একটি নতুন বিশ্ববিদ্যালয় আমরা চাই। এবং এখানে টেক্সটাইল একটি কলেজের ঘাটতি আছে, এটি আমরা চাই। সাম্প্রতিক সময় ইঞ্জিনিয়ারিং কলেজটিকে ছেলেরা আন্দোলন করছে, এটিকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হোক, আমাদের এই দাবিটিও আমরা এখানে করছি। ছোট্ট কথা একটু বলে আমি দিই, শিল্পাচার্য জয়নুল আবেদিন শিল্প জগতে বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরেছেন। ওনার নামে একটি কলেজ আমরা প্রতিষ্ঠা করেছি 2000 সনে। এটা মূলত নাগরিক আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান মহোদয় আমার শিক্ষক, ওনাকে সামনে নিয়ে আমরা এটা করেছিলাম। কিন্তু এই দীর্ঘদিনে কলেজটি যদিও 1.5 একর জায়গা কলেজের নামে বরাদ্দ দেওয়া হয়েছে, এমপিও না হওয়ার কারণে বা অন্যান্য, আমরা আরো বিস্তারিত শুনবো নিশ্চয়ই গভর্নমেন্টের কাছে করা হয়। নিশ্চয়ই আপনি কথা শুনছেন সরকারের যারা বা রাজনীতি। আমি একটা প্রসঙ্গ নিয়ে আপনার কাছে আসবো, সেটা হচ্ছে এই যে ময়মনসিংহ বিভাগের দাবি, যেটা আপনি একটু আগে বলেছেন যে অনেক আন্দোলন সংগ্রাম করা হয়েছে, এটা স্ট্যাটাসটা কি এখন একটু বললে পরে আমি আরো বিস্তারিত আলোচনায় আসতে পারি।
স্ট্যাটাসটা আমরা তো নাগরিক আন্দোলনের পক্ষ থেকে খুব সংক্ষেপে আমরা বিরতিতে যাব। হ্যাঁ, বা পক্ষ থেকে 89 সন থেকে এটা আমরা এর আগের থেকে বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে এটার একটা দাবি আছে, তো এটা আমরা 89 সন থেকে এই দাবিটা করে আসছি। এখন কি অবস্থা? এখন অবস্থাটা হইলো, যেটা একটু সময় আমাকে দিতে হবে, যেহেতু 1994 সনে যখন পেছনে না যাই, আপনি এখন যদি বলেন যে এটা কি গভর্নমেন্টের কাছে পৌঁছানো হয়েছে? সবাই বলছে, বিরোধী দলের নেতা যারা থাকেন তারা সবাই ময়মনসিংহের বিভাগের সাথে একমত এবং যৌক্তিক। যেমন তারা ক্ষমতায় এলে জননেত্রী শেখ হাসিনা যখন ছিলেন, রোশনের সাথে পার্লামেন্টের লাস্ট অধিবেশনে উনি বলেছেন যে প্রাইম মিনিস্টারকে উদ্দেশ্য করে যে ময়মনসিংহ বিভাগ দেন না কেন, অবহিত হবে। একটা বিরতি এই দাবিটা আমাদের যৌক্তিক। আশা করি যে আপনার মাধ্যমে, আপনার এই চ্যানেল 24 এর মাধ্যমে সরকার এটা নিশ্চয়ই ময়মনসিংহ, বৃহত্তর ময়মনসিংহের বাসীর যে 2.5 কোটি মানুষ। ধন্যবাদ আপনাকে। আমরা একটা বিরতি নিচ্ছি দর্শক, ছোট একটা বিরতি নিয়ে আবারও ফিরে আসছি আপনাদের কাছে। আশা করি আমাদের সাথেই থাকবেন। আমরা আবার ফিরে এলাম আজকের অনুষ্ঠানে। ময়মনসিংহ জেলার রাজনীতি নিয়ে কথা বলছেন, আমাদের সাথে 3 জন আলোচক আছেন। আমরা ময়মনসিংহ পৌরসভা মেয়র আপনাকে দিয়ে আবার শুরু করতে চাই যে এই যে কর্মকাণ্ডগুলির কথা আপনি বললেন, শিক্ষা, স্বাস্থ্য ক্ষেত্রে সামগ্রিকভাবে আপনার কি মনে হয় শহরের জনগণ কিংবা জেলার জনগণকে নিয়ে যখন আপনি ভাবেন বা চিন্তা করেন, তাদের এক্সপেকটেশন কি আগামী দিনে আপনার কাছ থেকে? সামনের দিনে আপনার চ্যালেঞ্জগুলো কি? আসলে যে কথাগুলো বলেছেন যে মানুষের যৌক্তিক চাওয়াগুলো হলো স্বাস্থ্য, শিক্ষা, শান্তিপূর্ণভাবে থাকা, নির্বিঘ্নে চলাফেরা করার, আপনার সুন্দর যোগাযোগ ব্যবস্থা, এগুলো মানুষের সাধারণ চাওয়া। তো এগুলোর ক্ষেত্রে আসলে পৌরসভার যে ভূমিকাগুলো, সে ম্যান্ডেটরি সার্ভিস হিসেবে অবকাঠামো, পানি সরবরাহ ব্যবস্থা, নিরাপদে চলার জন্য বাতির কাজগুলো, এগুলো আসলে পৌরসভার দৈনন্দিন কাজ। এর বাইরেও পৌরসভার কিছু কাজ আছে যেগুলো বিনোদনের ব্যবস্থা করা, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা করা, শিক্ষার ভিত্তি মজবুত করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো সহযোগিতা করা, স্বাস্থ্যের ক্ষেত্রে পরোক্ষ সহযোগিতা করা, সেই চিন্তা নিয়ে আমরা কাজ করছি। ইতিমধ্যে আমরা আমাদের ময়মনসিংহ পৌরসভার অবকাঠামো ব্যবস্থা, যে ভেঙে পড়া ব্যবস্থা ছিল, এগুলো প্রায় আমরা সারিয়ে তুলেছি। আমরা আমাদের পানি সরবরাহ ব্যবস্থা মোটামুটি আমরা প্রায় 80% আমরা নিয়ে এসেছি। পাশাপাশি আমাদের এর বাইরে যে আমাদের ঐচ্ছিক দায়িত্বগুলো, সেগুলো আমরা যথাযথ পালন করার চেষ্টা করছি। ইতিমধ্যে আমি বলেছি যে আমাদের 2টি পার্ক আমরা করেছি, আমরা ঈদগাহ মাঠ, মসজিদ, মন্দির, এগুলোকে আমরা যথাযথভাবে আমরা সাহায্য সহযোগিতা করে যাচ্ছি। আমাদের পৌরসভার পক্ষ থেকে ইতিমধ্যে আমরা একটা শিক্ষার বিষয়টি আরো গুরুত্ব দিয়ে আমরা একটা প্রাথমিক আপনার ময়মনসিংহ এর বিষয় নিয়ে একজন প্রশ্ন করতে চাইছেন, দর্শক আছেন একজন লাইনে আমাদের সাথে। হ্যালো, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ময়মনসিংহ থেকে বলছিলাম, একজন স্টুডেন্ট। প্রশ্নটা করুন। চরপাড়া এলাকার রাস্তাটা যে অবস্থা, এদিকে প্রতিদিন তো কলেজে যাওয়া আসা করি, যাওয়াই যায় না। বিশেষ করে মেডিকেল কলেজের সামনে তো যে গর্ত, মানে বসার সময় তো অসম্ভব অসুবিধা হয়। আর দেখি আমাদের মেয়র মহোদয় কিভাবে এটাকে উত্তর দেন। উনি যেহেতু আছেন এখানে, আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। উনি আসলে সুন্দর কথা বলেছেন, আমি সেই কথাটি বলতে চাচ্ছিলাম। বিশেষ করে যে রাস্তাটির কথা উল্লেখ করেছেন তিনি, সেটি হলো সড়ক ও জনপথের অধীনে। এই রাস্তাটি নিয়ে আমরা এত ভোগান্তির ভিতরে আছি এবং একাধিকবার আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমরা আহ্বান জানিয়েছি, তাদেরকে আমরা পত্র দিয়েছি, কিন্তু আজও সেই ব্যাপারে কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। আমি বেহাল দশা রাস্তাটি নাগরিক আন্দোলনের চোখে আছে। আমরা এই বিষয়টা পৌরসভার আওতায় না, এটা রোডস হাইওয়েজের, এটা রোডস হাইওয়েজের সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সাথে আমরা কথা বলেছি। তো তারা এটা মাঝে আবার দেখলাম একটা পেস রিপেয়ারিং তারা করেছিল, এটি আবার প্রচুর যানবাহন চলে, এটা আবার হয়েছে। তবে চরপাড়ার মোড় পর্যন্ত যে প্রশ্ন করছেন, ওই পর্যন্ত আমাদের যে ঢাকা ময়মনসিংহ ফোর লেন, ওটা চরপাড়া পর্যন্ত যাবে, এটা প্রায় শহরের ভিতরে প্রায় চলে গেছে। তা আমার মনে হয় যে এটা আবারও যেহেতু প্রশ্ন করছে, এটা আমলাতান্ত্রিক জটিলতার কারণে আমাদের এটা হয়নি। আমাদের মাননীয় যোগাযোগ মন্ত্রী মহোদয়, উনি অত্যন্ত আন্তরিক যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য। ওনাকে অ্যাড্রেস করার পর উনি যথাযথ ব্যবস্থা নিতে বলেছিলেন এবং যথাযথ প্রস্তাব প্রেরণের পরেও এটা আমরা শুধুমাত্র আমলাতান্ত্রিক জটিলতাকে আপনি আশা করি এটাকে উইন করতে পারবেন। আরেকটা প্রশ্ন আছে আমাদের কাছে, দর্শক আরেকজন আছেন। হ্যালো, জি কে আছেন? নাম বলুন।
আমি অ্যাডভোকেট শিববির আহমেদ লিটন ময়মনসিংহ থেকে। জি জি বলুন। আমার প্রশ্ন, এই প্যানেলের 3 জন আছে, তারা 3টা সংগঠন থেকে আসছেন, এখানে পৌর মেয়রও আছেন। ময়মনসিংহ শহরের যানজটের জন্য আমরা চলতে পারি না। মেয়র মহোদয় এটি একটি বিষয় কাজ ব্যবস্থা নেবেন, এটা আমরা কি ব্যবস্থা আচ্ছা ধন্যবাদ, আমরা প্রসঙ্গটা পেয়েছি যানজট নিয়ে। আপনি একটু এটা প্রসঙ্গটা বলেন, পরে আমি আমাদের নজরুল ইসলাম। যানজট এটি আসলে অনেক সময় মানুষ সরাসরি পৌরসভাকে দোষারোপ করে, কিন্তু আমি বলবো যে এই ক্ষেত্রে যানজট নিরসন উনি দোষারোপ করেননি, উনি জানতে চেয়েছেন কিভাবে আপনি ওনার কথাটি না, মানে সাধারণ মানুষ হয়তো বা বলে থাকেন, কিন্তু আমি সদয় জ্ঞাতার্থে বলবো যে এই ক্ষেত্রে পৌরসভার ভূমিকা খুবই নগণ্য। কারণ আপনার এই যানজট নিরসনের সম্পূর্ণ দায় দায়িত্ব হলো পুলিশ বিভাগের। আজকে বিআরটিএ লাইসেন্স দিচ্ছে সকল যানবাহনের, কিন্তু সেখানে বিআরটি এর উপরে সরাসরি দোষারোপ যাচ্ছে না। এবং রাস্তাগুলো নির্মাণ করছে সড়ক ও জনপথ, এলজিডি, জেলা পরিষদ, পৌরসভা। তাদেরকে দায়বদ্ধ করার ক্ষেত্রে কি নগরের যিনি মেয়র আছেন তার কোনো ভূমিকা আছে? অবশ্যই একজন জনপ্রতিনিধি হিসেবে এটা আমার দায়িত্ব, কারণ আমি সেই সমস্যাগুলো আমার যেগুলো করা সম্ভব সেগুলো করব, পাশাপাশি যেগুলো যার দ্বারা বাস্তবায়ন করা সম্ভব তাদেরকে আমরা বলবো। কিন্তু আমার প্রশ্নটি হলো এই ক্ষেত্রে যানজট নিরসনের ক্ষেত্রে পুলিশকে উদ্যোগে ভূমিকা নিতে হবে, জেলা প্রশাসন। আমি সেটা একটু শুনতে চাচ্ছি নজরুল ইসলাম চুন্নু, এই যে জনগণ যারা ময়মনসিংহ থেকে প্রশ্ন করছেন, যারা নাগরিক, তাদের কনসার্ন থাকতেই পারে, তারা যেগুলো বলছেন, আপনার কি মনে হয় এগুলো কি কতটা? আমি একটু কথা মেয়র মহোদয়কে বলি। বলেন। জি, উনি অনেক রুচিশীল মানুষ, বেশ রুচিশীল কিছু কাজ করেছেন, বিশেষ করে ময়মনসিংহ যে পৌর পার্ক যেটি সম্প্রতি উনি উদ্বোধন করেছেন, নাম দিয়েছেন শিল্পাচার্য জয়নুল আবদিন পৌর পার্ক, অনেক সৌন্দর্য বর্ধন করেছেন, নিঃসন্দেহে উনি প্রশংসা পান। একটি প্রশ্ন আমি দর্শকদের পক্ষ থেকে ওনাকে প্যানেলের আলোচক হিসাবে না থেকে, উনি ওয়েলকাম করছেন তো প্রশ্ন। রাস্তার পাশে যে ফুটপাথ গুলো সুন্দর করে আপনি করলেন, ফুটপাথ দিয়ে কি নাগরিকরা হাঁটতে পারে? আমি বলি পরিষ্কার পারে না। অসংখ্যবার আপনার কাছে নাগরিকদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, কি উদ্যোগ আপনি নিয়েছেন? আমি আপনাকে দর্শকের সামনে অভিযুক্ত করছি না, যে এই দিকটা নজর দেওয়া দরকার। এই ক্ষেত্রে আমি একটু শেষ করি, আপনি একটু সিরিয়াসলি নজর দিয়ে যে এই বিশেষ করে ফুটপাত, এবং শুধু ফুটপাত না, শহরের যে মূল সড়ক, এই সড়কের বিশাল একটি জায়গা অবৈধভাবে দখলে গেছে লোকজনের, দয়া করে এগুলো উন্মুক্ত করুন। আর বিশেষ করে একটি কথা না বললেই না, আমি আসার আগে আমার মেয়েটি বলে দিয়েছে, বাবা যদি সুযোগ পাওয়া কথাটা বলো, সারা গরু কুকুরের এত উপদ্রব শহরে, মশার এত উপদ্রব, যদিও অনেকটা কমেছে, কিন্তু এটার দিকে বিশেষ নজর নিতে, এইগুলো তো পৌরসভার একটা দেখবার কথা। যে কথাটি বলতে যাচ্ছিলাম, আসলে আপনি যে কথা অনুভব করেছেন, আমি একজন নাগরিক হিসেবে অনুভব করি, যে কথাটা আমি বলছিলাম, আসলে অনেক ক্ষেত্রে দায় দায়িত্বগুলো পৌরসভার চাপানো হয়। আমি যে কথাটি আগে বলেছি, পরিচ্ছন্নতাটা কি আপনাদের কাজের মধ্যে পড়ে না? পরিষ্কার পরিচ্ছন্নতার আমি বলবো যে ময়মনসিংহে বিগত দিনের থেকে এখন অবস্থা অনেক উন্নত। তারপরও আমাদের আমি বলবো ভালো ছিল না, আপনি বলেছেন, তার সাথে কি কম্পেয়ার করা ঠিক হবে? না, আমি যেটি বলছি যে কম্পেয়ার করতে হবে, কারণ আগে কি ছিল, বর্তমানে কি আছে, আমার প্রত্যাশা কি। আমি বলবো যে আমি সবটুকু করতে পেরেছি এটুকু বলবো না, তবে আগের থেকে অনেক ভালো করছি। এবং এক্ষেত্রে আমার প্রশ্ন ছিল এখানে, আমি বলতে চেয়েছিলেন, আমি যে কথাটি বলছিলাম আমাদের চুন্নু ভাই, আপনি এটা আগামী দিনে গুরুত্বের সাথে করবেন। আমি চুন্নু ভাইয়ের প্রশ্নটি বলি যে এই ক্ষেত্রে আমাদের ফুটপাতের বিষয়টি যে একটু ক্লিয়ার করে নিই, ফুটপাতের বিষয়টি আসলে এখানেও পুলিশ বিভাগের দায়িত্ব সম্পূর্ণ, এবং জেলা প্রশাসনের। তারা আমরা একাধিকবার তাদেরকে বলেছি, মৌখিকভাবে, আইন শৃঙ্খলা কমিটির সভায়, উন্নয়ন কমিটির সভায়, কারণ এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার দায়িত্ব জেলা প্রশাসনের এবং পুলিশ বিভাগের। কারণ আমরা স্থানীয় সরকার ব্যবস্থা গত কয়েকদিন আগে আমরা আমাদের স্থানীয় সরকারের সচিব মহোদয়ের কাছে হস্তক্ষেপ প্রয়োজন, আপনি যেটা বলছেন, আমি যেটি বলেছি, আমরা এই বিষয়টি জোরালোভাবে বলেছি, কারণ আমরা যদি আমাদের সেই কাজগুলো আমরা করতে না পারি, কারণ আমাদের পৌর পুলিশ আইন হয়ে আছে, এখনো আমরা পাচ্ছি না। আপনি আমাদেরকে নিয়েই চলেন, আমরা যাই প্রশাসনের কাছে। অবশ্যই আপনার প্রসঙ্গটা একটু শুনি। বিষয়টা হলো যে যানজট যে একটা সমস্যা, এটা তো সমস্যা সারা বাংলাদেশে। ঢাকা তো আমার এই জয়দেবপুর থেকে পর্যন্ত আসছে, ঢাকা থেকে ময়মনসিংহ থেকে জয়দেবপুর আসতে আপনার সময় লাগছে 6 ঘন্টা, আর জয়দেবপুর চৌরাস্তা থেকে ওই চৌরাস্তা থেকে এখানে আসতে লাগছে প্রায় 2.5 ঘন্টা থেকে 3.5 ঘন্টা। এই হলো অবস্থা। তো যাই হোক, আমি যে ময়মনসিংহের যে যানজটের বিষয়টা সব আপনি বোধহয় জানেন, প্রধান কারণটা আমার কাছে মনে হয় আপনার ওই যে ব্যাটারি চালিত যে গাড়িগুলি চলে, এটি আমার জানা মতে 745টা লাইসেন্স দেওয়া হয়েছে, কোন সংগঠন এটি? জেলা বিআরটি এর একটা কমিটি আছে, মিটিং করে এটা পৌরসভাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে লিগ্যাল ওয়েতে চলুক, এবং তারা এখন 745টা বৈধ লাইসেন্স আছে, কিন্তু আমার জানা মতে গাড়ি আছে 5000-এর উপরে। এগুলি যদি আপনি শৃঙ্খলার ভিতরে না নেন, হয় লাইসেন্স দেন,
নয় এদেরকে উঠায় আচ্ছা, দেয়। খুব সংক্ষেপে আমার কি প্রশ্ন করা হচ্ছে যাবে? সেগুলো তাহলে যে আমরা আপনি কি ব্যবস্থা বা এখানে- ব্যবস্থা এখানে করেছেন? লাইসেন্স আমরা 745টা দিয়েছি, এর বাইরে যেগুলো অবৈধ অবৈধগুলো পুলিশ কেন ধরছে না? আজকে লাইসেন্স দিচ্ছে বিআরটিএ, লাইসেন্স বিহীন যেগুলো যানবাহন সেগুলো ধরার দায়িত্ব পুলিশ বিভাগের, ট্রাফিক বিভাগের। আমরা তাদের কাছে একাধিকবার বলেছি লাইসেন্স এগুলো যেগুলো আছে অবৈধ আপনারা ধরেন, আপনারা ব্যবস্থা নেন। কেন তারা নিচ্ছে না? আমাদের প্রশ্ন সেটি, কারণ আমাদের পুলিশ নেই, আমাদের ম্যাজিস্ট্রেট নেই। আমরা কিভাবে সেগুলো আমরা দমন করব? তার মানে আপনি এটা- মনে এটা- করছেন যে এটা সলভ করার মতো সেখানে আইন শৃঙ্খলার বাহিনী অবশ্যই এগুলো আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব। সলভ করলে আচ্ছা, হবে না। আমাদের এটা একটা গরিব প্রশ্ন- মানুষ, মধ্যবিত্ত মানুষ কিন্তু এটা চড়ে। যে আমার একটা এটা তো প্রশ্ন নিতে আপনার- হচ্ছে জি। এটাই। আমরা প্রশ্নটা নিচ্ছি, আবারও একজন দর্শক আছেন লাইনে আমাদের সাথে। হ্যালো, কে প্রশ্ন করবেন? হ্যালো, জি, শুনতে পাচ্ছি আপনাকে, বলুন। জি হ্যালো, আপনাকে শোনা যাচ্ছে, প্রশ্ন করে ফেলুন আপনি। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমি এসএম বকুল ইসলাম ফিরোজ, জি সভাপতি আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ময়মনসিংহ শহর শাখা। জি আমি আমার পৌরসভার মাননীয় মেয়র মহোদয়কে প্রশ্ন করতে চাই যে নতুন বাজার মোড় থেকে সাহেব আলী রোড হয়ে সারদা ঘোষ রোড হয়ে চরপাড়া মোড় পর্যন্ত যে রাস্তাটা গেছে, এই রাস্তাটা কি প্রশস্ত করার মতো ওনার কোনো পরিকল্পনা আছে কি? আচ্ছা, আছে কিনা পরিকল্পনা উনি বলবেন। ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানটি দেখুন, আমরা একটা বিরতি নিয়ে ফিরে আসব, তারপরে মেয়র সাহেব বলবেন যে এটা ওনার পরিকল্পনা কি আছেন। দর্শক, আমরা একটা বিরতি নিচ্ছি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আমরা আবার ফিরে এলাম আজকের অনুষ্ঠানে। ময়মনসিংহ জেলার রাজনীতি নিয়ে কথা বলছি। আমরা দেখতে পাচ্ছি যে ময়মনসিংহের জনগণ যারা প্রোগ্রামটা দেখছেন বেশ ব্যাপক আগ্রহ নিচ্ছেন আপনার সার্ভিস এবং কর্মকাণ্ডের ব্যাপারে। আপনি ব্যাপক জনপ্রিয় বোঝা যাচ্ছে প্রশ্ন দেখে। সর্বশেষ যে প্রশ্নটা ছিল আপনার কাছে আবারও, যে একটা রাস্তার ব্যাপারে উনি প্রশ্ন রেখেছেন, আপনি কি সেটা একটু না, মন্তব্য করবেন? উনি ফিরোজ ভাই সঠিক কথাটি বলেছেন। আসলে আমাদের শহরটা বিশেষ করে জনসংখ্যার দিক থেকে রাস্তাগুলো অনেক ছোট। তো আমরা ইতিমধ্যে পৌরসভার যে রাস্তাগুলো আছে আমরা অনেক ক্ষেত্রে যেখানে যতটুকু পেয়েছি প্রশস্ত করেছি, নতুন রাস্তাও করেছি। তো এটা অব্যাহত থাকবে। আর বিশেষ করে উনি যে রাস্তাটির কথা বলেছেন এটির ক্ষেত্রে ওই সড়ক ও জনপথ। সড়ক জনপথ। তারপরে আমরা যেহেতু আমরা জনপ্রতিনিধি, আমরা সমস্যাগুলো অনুধাবন করি। আপনি এই বিষয়ে ভূমিকা নেবেন অবশ্যই আমরা আমার কার্যকরী আচ্ছা, খুব ভূমিকা সংক্ষেপে মিস্টার ইকরামুল হক টিটু, আগামী দিনে ময়মনসিংহ নিয়ে আপনার চিন্তা কি? শহর নিয়ে আপনি কিভাবে দেখতে চান? শহর আমাদের কিভাবে গড়ে তুলতে চান? এক কথায় যদি বলি, আমাদের শহরটি বাসযোগ্য, পরিকল্পিত এবং সুন্দর শহর হিসেবে গড়ে উঠুক, এটি আমার মেয়র না, আমি একজন নাগরিক হিসেবে প্রত্যাশা করি। যেহেতু আমাদের সম্মানিত জনগণ আমাকে এই দায়িত্বটুকু দিয়েছেন, আমি যথাযথভাবে এই দায়িত্বটুকু পালন করে আমি চেষ্টা করব যে আমাদের যে নাগরিকদের যে প্রত্যাশা, আমিও একজন নাগরিক, আমার প্রত্যাশা শহর সুন্দর হোক, সেই লক্ষ্যে কাজ করব। আমাদের বিনোদনের যে ব্যবস্থাগুলো আছে, বিশেষ করে আমাদের এখনো একটি আমাদের প্রত্যাশা যে একটি শিশু পার্ক হোক, আমি এটাও চেষ্টা করে যাচ্ছি যাতে করে আমাদের এই পার্কটি হোক, অর্থাৎ আমরা একটি পরিপূর্ণ শহর নিয়ে যেন বসবাস করতে পারি। আমরাও সেটা দেখবো যে আপনার এই কমিটমেন্ট গুলো কতটা বাস্তবায়ন করছেন। মূলত নাগরিক কমিটি যেটা আছেন তারাই হয়তো দেখবেন। আপনি কিভাবে দেখছেন নুরুল আলম কালাম, আগামী দিনে কোন বিষয়গুলো আপনার মনে হচ্ছে যে যিনি নগরের দায়িত্বে আছেন বা অন্য রাজনীতিবিদ যারা আছেন, সংসদ সদস্য, কোনগুলিকে প্রায়োরিটি দেওয়া উচিত? আমি যেটা মনে করি, ময়মনসিংহ এখন প্রধান যে সমস্যাটা হলো, বাংলাদেশের লোক সংখ্যা হইলো আপনার সরকারি হিসাবে 15 কোটি, এর মধ্যে ঢাকা বিভাগে লোক বাস করে 7 কোটি, অর্ধেক। তো আমার মনে হয় না যে একটি বিভাগ এই 7 কোটি মানুষ যে চলতে পারে, এটা সেবা দিতে পারে না। ময়মনসিংহ তথা বৃহত্তর ময়মনসিংহের 2.5 কোটি মানুষ, এই 2.5 কোটি মানুষের জন্য বিভাগ এটা একটা জরুরি বিষয় হয়ে গেছে। এবং বিভাগ হইলে ময়মনসিংহকে আলাদা বিভাগ করা, হ্যাঁ, ময়মনসিংহকে আলাদা বিভাগ করা, বিভাগ হলে শিক্ষা বোর্ড হবে, ছাত্রছাত্রী এবং শিক্ষকদের জন্য সুবিধা হবে, বিভাগীয় সিটি কর্পোরেশন হবে, এবং বিভাগীয় সিটি কর্পোরেশন হলে আজকে যে পৌরসভার সেবার মান তার কয়েক গুণ বেশি সেবার মান এটা বৃদ্ধি পাবে আমি মনে করি। এটা আরেকটা বড় সমস্যা হইলো যানজটের একটা প্রধান কারণ হলো ব্রহ্মপুত্র মাত্র একটা ব্রিজ আমাদের, সেখানে আরো 2টা ব্রিজ আমাদের শহরের পাশ দিয়ে আরো 2টা ব্রিজ আমাদের একটা আবশ্যক হয়ে পড়ছে, তাহলে যানজটটা অনেকটা আমাদের কমে যাবে। এগুলো আগামী দিনে আপনাদের আগামী দিনের এই বিষয়গুলিকে নিয়েই আমরা আন্দোলন, মানে আমরা শান্তিপ্রিয় আন্দোলন করতেছি, আমরা দেন দরবারে কথা বলতেছি, অনেক সময় রাস্তায় অবস্থান নেই, অবরোধ করি, জেলা প্রশাসকের কার্যালয়েও আমরা এই বিষয়গুলি নিয়ে অবরোধ করি। তো আমরা বিভাগের দাবি থেকে আমরা পিছপা না, অবশ্যই আমাদের ওই অঞ্চলের জনপ্রতিনিধিরা যদি উদ্যোগী হয়, তারা যদি হিসাবে আনে এবং বুঝতে পারে যে বিভাগ একটা উন্নয়নের চাবিকাঠি, তাহলে নিশ্চয়ই তারা এইবার তারা বিভাগের
মানে উদ্যোগী হবে। আমার মনে হয় সংসদ সদস্য তারাও দেখছেন এক্ষেত্রে অনুষ্ঠান, কিন্তু তারা হয়তো উদ্যোগ নেবে। আমাদের এই বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী ময়মনসিংহের যে সমস্যাগুলো আছে, বিশেষ করে স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে আমাদের ময়মনসিংহ কিন্তু অবশ্যই অগ্রাধিকার দিয়েছেন, যার সুফল কিন্তু জনগণ পাচ্ছেন। এটি আমাদের এটাকে স্বীকার করতে হবে। নজরুল ইসলাম চন্নু, আপনার কাছে আসতে চাই, আপনি কিভাবে দেখছেন এই প্রায়োরিটি গুলোকে আগামী দিনে? প্রায়োরিটি, আমি মেয়র মহোদয়কে একটা কথা বলবো, ময়মনসিংহ জেলার গোড়াপত্তন হচ্ছে 1787 সনের 1 মে, প্রায় 227 বছরের পুরানো শহর। প্রত্যেকটি বিগ সিটিতেই, পুরানো শহরগুলিতে নতুন একটি শহর উঠছে। আপনি একটা ভীষণ চিন্তা করেন, এখনই বিশেষ করে দিগারকান্দা বাইপাস মোড়টাকে ঘিরে এই অঞ্চলে একটি নতুন শহরের চিন্তা করে, যেটি ময়মনসিংহ উপশহর হবে। আরেকটি কথা বলি, ত্রিশাল বাস স্ট্যান্ড এক সময়কালে ময়মনসিংহ শহর থেকে নাগরিক আন্দোলনের চাপের মুখেই এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। ত্রিশাল বাস স্ট্যান্ড ময়মনসিংহ শহরের ভিতরে, ফলে এই বাস স্ট্যান্ডে আবার চলে আসার ফলে যানজট বেড়ে গেছে। বাইপাস দিয়ে যে সমস্ত গাড়িগুলো চলার কথা, নেত্রকোনা, কিশোরগঞ্জ বা মুক্তাগাছা, ফুলবাড়িয়ার গাড়িগুলো অহর্নিশি এগুলো শহরের মধ্যে চলছে। আমার মনে হয় কি দেখার কেউ নাই বিষয়টি কি। আমি মনে করি কারণে একটি সুন্দর পরিকল্পিত শহর গড়ার জন্য এক্ষুনি পুরানো শহরের বাইরে সর্বশেষ প্রশ্ন আপনার কাছে, যে দলমত নির্বিশেষে এই যে ওনারা দুজন যে কথাগুলো তুলে ধরেছেন, যারা প্রশ্ন করলেন আজকে, আপনি বারবারই বলছেন যে আপনি নাগরিক হিসেবেও সেগুলি করতে চান। আপনার কি মনে হয় একটা ঐক্যবদ্ধ ভাবে সব দলকে সাথে নিয়ে আপনি কি পারবেন সেই নেতৃত্ব দিতে আগামী দিনে? না, অবশ্যই, ইনশাল্লাহ। আর আমি ধন্যবাদ জানাই আমাদের চুন্নু ভাইকে। উনি প্রথমে বলেছেন আমরা প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতা কর্মী আমরা অত্যন্ত সহনশীল পরিবেশে আমরা ময়মনসিংহে রাজনীতি করে আসছি, এটি আমাদের শুভ দিক। আর আমাদের যেগুলো ভালো, আমাদের মানুষের জন্য কল্যাণকর, এক্ষেত্রে আমি বলবো যে আমাদের সবাইকে এক হতে হবে, এবং এক হই আমরা এই দাবিগুলো যদি আদায় করতে সক্ষম হই, অবশ্যই ময়মনসিংহের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে। ময়মনসিংহের মানুষ প্রত্যেকটি ভালো যে সুফলগুলো আছে সেগুলো ভোগ করতে পারবে। তো আমি ধন্যবাদ জানাই আমাদের নাগরিক আন্দোলন যিনি সাধারণ সম্পাদক আছে চুন্নু ভাই আছেন। আমি বলবো যে প্রত্যেক ক্ষেত্রে আমাদের নাগরিকের সমস্যাগুলো সমাধান করার জন্য ওনারা সহযোগিতা করে থাকেন, এবং এক্ষেত্রে আমি ময়মনসিংহের বাসীর প্রতি কৃতজ্ঞ। ওনারাও আমাকে সর্বতোভাবে সহযোগিতা করে আসছেন যে ময়মনসিংহের সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায়। তো আমি প্রত্যাশা করব যে অতীতে যেভাবে আমাদের সম্মানিত ময়মনসিংহ শহরবাসী আমাকে সহযোগিতা করেছেন, এ ধারা যদি অব্যাহত থাকে, অবশ্যই ময়মনসিংহকে সুন্দর শহর হিসেবে গড়ে তুলতে আমি যথাযথ ভূমিকা নেব ইনশাআল্লাহ, এবং ময়মনসিংহকে সুন্দর শহর হিসেবে গড়ে তুলব। আপনাকে ধন্যবাদ, আপনাদের তিনজনকে ধন্যবাদ জানাই। আপনি বিশেষ করে যেই উদ্যোগগুলির কথা বলছিলেন নাগরিক সমাজের পক্ষ থেকে বা রাজনীতিবিদ যারা, প্রত্যেকে আপনাকে সহযোগিতা করবেন আশা করছি। সংসদ সদস্য যারা আছেন তারাও, এবং আমরা শেষ কথাটা বলি যে রাজনৈতিকভাবে দলগুলো উন্নয়নের ক্ষেত্রে ময়মনসিংহে কোনো বিরোধী নেই, আপনি বলেছেন। আচ্ছা, আমরা সেটা চাই যে জনপ্রতিনিধি যারা আছে, বিশেষ করে পার্লামেন্ট মেম্বার যারা আছে, তারা আমরা যখন যাই তখন তারা স্বীকার করে যে এটা হওয়া উচিত, কিন্তু যথাযথ জায়গায় এসে তারা এই জায়গাটা করে না। আমি মেয়র সাহেবকে অনুরোধ করবো, আপনি জনপ্রতিনিধি, পার্লামেন্ট মেম্বার, উপজেলা চেয়ারম্যান, তাদেরকে আপনি নিয়ে কাজগুলো বিভাগ এবং পঁচাত্তরের পরে প্রথম আমরা ময়মনসিংহ একজন পূর্ণ মন্ত্রী পেয়েছি। আশা করি এবার উন্নয়নের একটি নতুন ধারা ওনার মাধ্যমে। আপনাদের তিনজনকে ধন্যবাদ জানাই আজকের এই আলোচনায়। আপনাকে ধন্যবাদ জানাই, এবং বিশেষ করে চ্যানেল 24 কে এবং আমার সম্মানিত ময়মনসিংহ পৌরবাসী সহ যারা বাংলা ভাষাভাষী সবাইকে দেখছেন, সবাইকে ধন্যবাদ জানাই। এবং নাগরিক আন্দোলনের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমরা আগামী অনুষ্ঠানে অন্য কোনো জায়গার রাজনীতি নিয়ে কথা বলবো। সে পর্যন্ত আপনার